আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই চ্যাপ্টারের কিছুটা পার্ট আলোচনা করেছিলাম আমরা, যেমন পরিবেশ দূষণ এবং পরিবেশ অবনমন কি এটা আলোচনা করেছিলাম। পরিবেশ অবনমন কিভাবে হচ্ছে, মানুষের কোন কোন কার্যাবলীর ফলে পরিবেশ অবনমন ঘটছে এবং পরিবেশ অবনমনের ফলাফল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং পরিবেশ অবনমন দুভাবে ঘটে, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, একটা মনুষ্য সৃষ্ট উপায়ে পরিবেশ অবনমন ঘটছে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম, তাই তো। আজকে আমরা পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করব এবং পরিবেশ অবনমন ও ভারতে কি কি পরিবেশ অবনমন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং ভারতে পরিবেশ নিয়ে কি কি আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায় এবং পরিবেশ অবনমন ও ভারত এবং ভারতে পরিবেশ আন্দোলন, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আমরা প্রকৃতিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করি, তাই তো, এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে করতে আমরা প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। মানব সভ্যতা মূলত দাঁড়িয়ে রয়েছে এই প্রকৃতির ওপর নির্ভর করে এবং বর্তমানে মানব সভ্যতা এক বিশাল বিপদের মুখে। দেখো, এই যে লাগাম ছাড়া উন্নয়ন হচ্ছে এই মানব সভ্যতার, এবং তার ফলে পরিবেশের অবনমন হচ্ছে, তাই তো। আর এই পরিবেশের অবনমন যদি আমরা না বন্ধ করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ সভ্যতা একদম বিপন্ন হওয়ার মুখে, প্রায় ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব প্রায় বিপন্ন হবার মুখে। তাই মানুষকে কিন্তু সচেতন হতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। তবে বর্তমানেও যারা সচেতন মানুষ, পরিবেশকে যারা ভালোবাসে, তারা কিন্তু চুপ করে বসে নেই। যারা পরিবেশ বিজ্ঞানী, তারা প্রতিনিয়ত পরিবেশ সম্পর্কে আলোচনা করে চলেছেন এবং আন্দোলন করে চলেছেন, মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন সংগঠন গড়ে চলেছেন এবং পরিবেশকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছেন। দেখো, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটা সম্মেলন হয়, যেটাকে বলা হয় আর্থ সামিট। এই সম্মেলনটিতে 178টি দেশ অংশগ্রহণ করে। এটা মনে রাখবে, কতগুলি দেশ? 178টি দেশ। কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনিরোতে আর্থ সামিট হয়েছিল। কত সালে? 1992 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে তোমরা। তো এই 78টি দেশে প্রায় 30,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। এই আর্থ সামিটে 30,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিল এবং এই সম্মেলনের মূল বক্তব্য ছিল এই পরিবেশ নিয়ে, পরিবেশ সংরক্ষণ নিয়ে, এবং সেখানে বেশ কিছু নীতিও নেওয়া হয় পরিবেশকে সংরক্ষণ করার জন্য। আমরা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য, ভবিষ্যতের মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য কিভাবে আমরা পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখবো, সেই উপায়ের জন্য কিছু ব্যবস্থা গৃহীত হয় এবং সেগুলোই আমরা এখন আলোচনা করব। যে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের কি কি উপায় আছে, একই জিনিস ওগুলো, মানে কি কি নীতি নেওয়া হয় এবং পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি, এগুলো এরকম তোমাদের 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে যে পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। তখন তোমাদেরকে এটা লিখতে হবে। দেখো, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের প্রথম উপায় হচ্ছে মানুষকে শিক্ষিত ও সচেতন করতে হবে। দেখো, মানুষ যতদিন না শিক্ষিত হচ্ছে, পরিবেশের অবনমন প্রতিনিয়ত হতেই থাকবে। মানুষকে শিক্ষিত হতে হবে, তার পাশাপাশি পরিবেশ সম্পর্কে বেশি করে শিক্ষা গ্রহণ করতে হবে। আর ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রধান সমস্যাই হচ্ছে শিক্ষা এবং দারিদ্রতা। শিক্ষার অভাব এবং দারিদ্রতা হচ্ছে খুব বড় সমস্যা, আর এই সমস্যার জন্যই পরিবেশ অবনমন বেশি হচ্ছে। তো সেই জন্যই মানুষকে শিক্ষিত হতে হবে এবং মানুষের দারিদ্রতা দূর করতে হবে, তবেই পরিবেশ অবনমন রোধ করা সম্ভব হবে।
আর কি করতে হবে, উন্নয়নশীল দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত এবং সচেতন হতে হবে। পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়ন বলতে এটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি হবে ঠিকই, অর্থনৈতিক দিক দিয়ে যেরকম শিল্পের উন্নতি, কৃষিকাজে উন্নতি, এই সব দিক দিয়ে উন্নত হতে হবে, তার সঙ্গে সঙ্গে পরিবেশের কথা ভাবতে হবে। যেমন ধরো একটা জমিতে আমি চাষ করছি এবং আমার জমিতে আমি ফসল ফলানোর জন্য অনেক কীটনাশক পদার্থ দিচ্ছি, রাসায়নিক সার দিচ্ছি এবং আমার ফলন বাড়ানোর জন্য, যাতে আমার বেশি অর্থ উপার্জন হয়, তার জন্য আমি বেশি বেশি সার প্রয়োগ করছি। তার ফলে কি হচ্ছে, এই মাটিটা দূষিত হচ্ছে এবং দূষিত হতে 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 তো একসময় কি হয়, এই মাটির লবণাক্ততা বৃদ্ধি পায়, এই মাটির গুণমান নষ্ট হয়ে যায়, মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায়। আর এই মানে বৃষ্টির সময় এই মাটির জল ধুয়ে নদীতে মিশে নদীর জল দূষিত করে, মৃত্তিকা দূষণ হয়, জল দূষণ হয়, এসব অনেক দূষণ হয়। তো এইভাবে উন্নয়নের কথা ভাবলে চলবে না। যেমন ধরো এখানে কি হলো, আমার অর্থনৈতিক উন্নতি হলো ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, তাই না? কিন্তু আমাদেরকে এর পরিবর্তে কি করতে হবে, এর পরিবর্তে আমাদেরকে এমন সার ব্যবহার করতে হবে যেটা পরিবেশ বান্ধব, যেটা ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না। বা কীটনাশকের বদলে আমরা এমন ব্যবহার করব, এমন দ্রব্য ব্যবহার করব যেগুলো পরিবেশের ক্ষয়ক্ষতি করে না। অনেক সময় দেখবে জমিতে মানে নিম পাতার রস এইসব ব্যবহার করা হয়, যাতে ওখানকার যে কীটনাশকগুলো সেগুলো চলে যায়। তো এরকম ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, বিকল্প ব্যবস্থা নিতে হবে, যাতে মৃত্তিকা দূষণ বা জল দূষণ কম হয় এবং আমার ফলনটাও ভালো হয়। যেমন আমরা রাসায়নিক সারের পরিবর্তে আমরা গোবর সার ব্যবহার করব বেশি বেশি করে, তার ফলে ফলন অনেক ভালো হবে, জমির উর্বরতা বৃদ্ধি পাবে। একই জমিতে একই চাষ বারবার না করে আমরা বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের চাষ করতে পারি। যেমন এক সময় ধান চাষ করলাম, তারপরে কিছু মাস পরে আমরা দানা শস্য চাষ করলাম, বা কিছু মাস পরে আমরা সেই জমিতে সর্ষে চাষ করলাম, তার ফলে কি হয়, মাটির গুণমান বৃদ্ধি পায়। তো এইভাবে আমাদেরকে ভাবতে হবে যাতে পরিবেশ দূষণ নাও হয় এবং আমাদের অর্থনৈতিক উন্নতিও হয়, তাই না? এবার দেখো দ্বিতীয় পয়েন্টে আছে, দেখো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। পরিবেশ বান্ধব শক্তি কোনগুলো, যেগুলো পরিবেশের কোনো দূষণ করে না। আমরা দেখো সাধারণত যেসব শক্তি ব্যবহার করি সেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। যেমন দেখো কয়লার ব্যবহার করছি আমরা, কয়লার পুড়িয়ে যে তাপ বিদ্যুৎ শক্তি আমরা পাচ্ছি, তার দ্বারা ফ্যান চলছে, রেফ্রিজারেটর চলছে, লাইট জ্বলছে, তাই তো? তো এই কয়লার ব্যবহার আমাদেরকে কমাতে হবে, তার পরিবর্তে কি ব্যবহার করতে হবে, পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করতে হবে। যেমন ধরো সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এগুলো ব্যবহার করলে দূষণ কম হয়, দূষণ হয় না বলেই চলে। তো এগুলো সেই জন্য এইসব শক্তিকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয়। তো সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, এই যে কয়লা, খনিজ তেল, এইসব ব্যবহারের পরিবর্তে, ঠিক আছে? এবার দেখো লেখা আছে 3 নম্বর পয়েন্টে সম্পদের পুনর্ব্যবহার। দেখো পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের আরেকটা উপায় হচ্ছে সম্পদের পুনর্ব্যবহার। একই সম্পদ আমাদেরকে বারবার ব্যবহার করতে হবে। যেমন ধরো প্লাস্টিক আমরা একবার ব্যবহার করলাম, সেটাকে আমরা ফেলে দিলাম, কিন্তু প্লাস্টিক নন বায়োডিগ্রেডেবল, এটা মাটিতে মেশে না, তাই না? তো প্লাস্টিকের ফলে প্লাস্টিক দূষণ হয়, মাটি দূষিত হয়। তো এর ফলে আরও অনেক মানে জল জমে যায়, ড্রেন, নদী নালা ভরাট হয়ে যায়, প্লাস্টিকের ফলে অনেক দূষণ হয়, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তো সেই প্লাস্টিকে কি করতে হবে, আমরা যদি এটা ব্যবহার মূলত কম করতে হবে, প্লাস্টিকের ব্যবহার আমাদের করা উচিতই নয়, তবু আমরা এটা ব্যবহার করলে একই প্লাস্টিক বারবার আমরা সেটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? তারপর যেমন ধরো কাঁচ বা লোহা, এগুলো আমরা ব্যবহার করে কি করি, আমরা ফেলে দিই, কিন্তু সেগুলোকে ব্যবহার করে ফেলে দেওয়ার পরিবর্তে সেগুলোকে আমাদেরকে পুনরায় আবার ব্যবহার করতে হবে। তার ফলে কি হয়, সম্পদের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং আবার ওই সম্পদের কি বলবো, কার্যকারিতা বৃদ্ধির ফলে ওই সম্পদের মানে রক্ষণাবেক্ষণও হয়, তাই তো? আর এই পুনর্ব্যবহারযোগ্য যে দ্রব্যগুলো, এই দ্রব্যের ক্রয় প্রবণতাও বাড়াতে হবে, ঠিক আছে? এরপর দেখো 4 নম্বর পয়েন্টে আছে, দেখো প্রাকৃতিক শক্তির কম ব্যবহার। প্রাকৃতিক শক্তির কম ব্যবহার বলতে দেখো অনেক শক্তি আছে যেগুলো আমরা ব্যবহার করছি, যেগুলো কিন্তু ভবিষ্যতে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি হবে, ভবিষ্যৎ প্রজন্ম অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবে,
তাই না? তো সেই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদের কম ব্যবহার করতে হবে, নইলে এই সম্পদ একদিন শেষ হয়ে যাবে। যেমন ধরো প্রাকৃতিক সম্পদ, ওই যে বললাম কয়লা, খনিজ তেল, এগুলো যদি আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেই থাকি তাহলে একদিন নিঃশেষ হয়ে যাবে, তাই তো? তো আরো কিছু আছে, যেমন ধরো জল, মাটি, বায়ু, বাতাস এবং অরণ্য পরিষ্কার রাখা, এগুলো আমাদেরকে করতে হবে। যেমন ধরো অনেক সময় এরকম হয় যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, কল থেকে জল পড়তেই থাকছে, আমরা দেখেও সেটাকে না দেখার ভান করে চলে যাই। এরকম করলে চলবে না। আমরা যখনই দেখবো যে যখন কোনো কল থেকে জল পড়ছে, সঙ্গে সঙ্গে সেটাকে আমরা বন্ধ করব। তাহলে কি হয়, অনেকটা জলের সংরক্ষণ হয়, তাই না? দেখবে অনেক সময় আমাদের স্কুল হোস্টেলে এরকম হয়, কোনো একদিন যদি কারেন্ট না থাকে বা ইনভার্টার না চলে, জল যদি সে একদিন না পায়, আমাদের জলের জন্য কি অবস্থা হয়, জলের জন্য আমরা হাহাকার করে উঠি, তাই না? কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টা যদি এরকম হয়, জলের জন্য আমরা ছটফট করি। তো এরকম আমরা যদি জল অপচয় করতে থাকি, তাহলে ভবিষ্যতে আমাদের জল নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই না? তো জল সংরক্ষণ আমাদের খুবই দরকার। আমরা দেখবো অনেক সময় কল খুলে রেখে, মানে কলে জল পড়ছে না, কল খুলে রেখে দিয়ে কোচিং এ চলে যায় বা ক্লাসে চলে যায়, তারপর যখন ওই কল থেকে জল পড়ে, তাহলে কন্টিনিউ জল পড়তে থাকে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো তারপর দেখো মাটির কথা ভাবতে হবে, মাটি যাতে দূষিত না হয়। তারপর বাতাসকে দূষিত করলে চলবে না, যাতে বাতাস মানে স্বচ্ছ থাকে, তার জন্য আমাদেরকে, বাতাস যাতে দূষণ না হয় তার জন্য আমাদেরকে ভাবতে হবে। তারপর জীব বৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে, তাই তো? মোট কথা হচ্ছে প্রাকৃতিক শক্তির আমাদেরকে কম ব্যবহার করতে হবে, এবং যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো সুষ্ঠু ব্যবহার করতে হবে, তাই না? তারপর দেখো নেক্সট পয়েন্টে দেওয়া আছে জনসংখ্যা ও সম্পদের সমতা বজায়। ভারতে দেখো জনসংখ্যা অনেক বেশি, আর সেই পরিমাণে সম্পদ কিন্তু উৎপন্ন হয় না, বা হলেও খুব কম, তাই না? তো ভারতের জনসংখ্যা এবং সেই জনসংখ্যার অনুপাতে সম্পদের সমতা বজায় রাখতে হবে। তা না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। তারপর দেখো নেক্সট পয়েন্টে আছে উন্নয়ন পরিকল্পনা। বিভিন্ন ধরনের পরিকল্পনা যখন আমরা নিই, যেমন ধরো কোথাও বাঁধ নির্মাণ, বা কোথাও নদীর পাড় নির্মাণ করা হয়, কোথাও রাস্তা নির্মাণ করা হয়, কোথাও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়, সেটাকে পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে হবে। মানে পরিকল্পনা মাফিক না হলে কি হয়, কোথাও যদি আমরা বাঁধ নির্মাণ করি, সেই অঞ্চলের অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে। কোথাও বাঁধ নির্মাণ করলে তার আশেপাশে যে জঙ্গল, আশেপাশে গাছপালা কাটতে হয়, মৃত্তিকা ক্ষয় হয়, সেখানকার নদী জল দূষিত হয়, অনেক আরো সমস্যা হয়। তো কোথাও কিছু নির্মাণ করতে গেলে, উন্নয়ন করতে গেলে সেটাকে পরিকল্পনা মাফিক হওয়া দরকার, পরিকল্পনা মাফিক উন্নয়ন করা দরকার। তবেই প্রকৃতির ভারসাম্যটা বজায় থাকবে, তা না হলে পরিবেশের অবনমন হতে থাকবে, তাই না? তারপর নেক্সট পয়েন্ট আছে দেখো জীব বৈচিত্র্য রক্ষা। কোথাও যখন আমরা কোনো পরিকল্পনা নেব, সেখানকার জীব বৈচিত্র্য সম্পর্কে আমাদেরকে অবহিত হতে হবে। জীব বৈচিত্র্য রক্ষা করা আমাদের কর্তব্য। যেমন ধরো কোনো একটা জঙ্গলে যখন গাছ কেটে ফেলা হয়, তখন সেখানকার জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যায়, সেখানকার যারা পশু পাখি থাকে তো তাদের বাসস্থান হারিয়ে যায়, তারা বাসস্থান হারা হয়ে যায়, তো সেখানকার জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যায়, তাই না? তো এই জীব বৈচিত্র্যের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর নেক্সট পয়েন্টে দেওয়া আছে কঠোর নীতি প্রণয়ন। পরিবেশ রক্ষার জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে, সরকারকে এ ব্যাপারে সচেষ্ট হতে হবে। দেখো বর্তমানে আমাদের পরিবেশ বিষয়ে, পরিবেশ, উদ্ভিদ, প্রাণী বিষয়ে মন্ত্রী হচ্ছেন প্রকাশ জাভড়েকর, পরিবেশ মন্ত্রী হচ্ছেন প্রকাশ জাভড়েকর, তাই তো? এবং দেখো নেক্সট এখানে লেখা আছে কঠোর নীতি প্রণয়ন। পরিবেশকে রক্ষা করার জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে, পরিবেশ বিষয়ক কঠোর নীতি প্রণয়ন করতে হবে, তাই না? তবেই কিন্তু পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ করতে পারবো আমরা। তো এই হলো পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়, এটা তোমরা ভালো করে পড়বে। এখন আমরা একটা নতুন জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে দেখো
আমাদেরকে পরিবেশের উন্নতি মানে পরিবেশের কথা ভাবতে হবে। পরিবেশের কথা মাথায় রেখে আমাদেরকে সভ্যতার উন্নতির দিকটাও ভাবতে হবে। মানে ধরো মানব সভ্যতা কিন্তু কখনোই পিছিয়ে থাকতে পারে না, তাই না? কিন্তু মানব সভ্যতা উন্নয়নের জন্য আমরা পরিবেশের ক্ষয়ক্ষতিও করতে পারবো না। তাহলে আমাদের কি দরকার? আমাদের মানব সভ্যতার উন্নতিও ঘটাতে হবে, তার সঙ্গে সঙ্গে পরিবেশের কথাও মাথায় রাখতে হবে। তো এই যে দুইয়ের মধ্যে একটা সমতা, এটাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। বর্তমানে পরিবেশ বিজ্ঞানীরা এক ধরনের উন্নয়নের কথা বলেছেন। সেই উন্নয়নের কথা বলেছেন সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই কথাটা তোমরা মনে রাখবে যে স্থিতিশীল উন্নয়ন কি, এটা তোমাদের 2 নাম্বার বা 3 নাম্বার আসতে পারে। স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল কথা হচ্ছে আমাদেরকে পরিবেশের কথা মাথায় রেখে সভ্যতার উন্নতি ঘটাতে হবে। মানে ধরো এই যে সভ্যতার উন্নতি হচ্ছে, বিভিন্ন ধরনের কলকারখানা নির্মাণ হচ্ছে, বিভিন্ন ধরনের যানবাহন আমরা ব্যবহার করছি, তার ফলে কি হচ্ছে? পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই তো? সভ্যতার উন্নতির করতে করতে আমরা পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলছি। জঙ্গল কেটে আমরা অনেক বহুতল বাড়ি নির্মাণ করছি, তার ফলে অনেক দূষণ হচ্ছে। নদী, আমরা কলকারখানার আবর্জনা নদীতে ফেলছি, নদীর জল দূষিত হচ্ছে। তাহলে দেখো আমরা কি করছি? আমাদের নিজেদের উন্নতির জন্য আমরা পরিবেশের ক্ষতি করছি, তাই তো? তো আমাদেরকে পরিবেশের ক্ষয়ক্ষতি করলে চলবে না, পরিবেশের কথা আমাদেরকে ভাবতে হবে, পরিবেশের উন্নতির কথা ভাবতে হবে, পরিবেশ অবনমন যাতে না হয় সে কথা আমাদেরকে ভাবতে হবে। কিন্তু তাই বলে আমাদের সভ্যতা থেমে থাকতে পারে না, আমাদের উন্নয়ন কিন্তু থেমে থাকতে পারে না, আমাদের উন্নয়নও দরকার, তাই না? মানুষের সভ্যতার উন্নয়নও দরকার। তাহলে দুটোই কি করে সম্ভব? এই যে পরিবেশের উন্নতির সঙ্গে সঙ্গে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশের উন্নতি, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। মানে একদিকে পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের সভ্যতারও উন্নতি হবে। মানে কলকারখানাও হচ্ছে, এদিকে বহুতল বাড়িও নির্মাণ হচ্ছে, এগুলো পরিকল্পনা মাফিক হচ্ছে, তার ফলে পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। তো এই যে একটা ব্যবস্থা, বিজ্ঞানীরা এরকম একটা যে ব্যবস্থা কথা বলেছেন, পরিবেশের কথা মাথায় রেখে সভ্যতার উন্নতির কথা বলেছেন, এটাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা কিভাবে সম্ভব? ওই যে আমি বললাম, সম্পদের পুনর্ব্যবহার। একই সম্পদ যদি আমরা বারবার ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু অনেকটা পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করা যায়, তাই না? পরিবেশের ক্ষতি অনেকটা কম হবে। আবার ধরো গাছ কাটা হলো, সেই গাছ কাটার সঙ্গে সঙ্গে তার পরিবর্তে আরো 5টা গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে তার পরিবর্তে 5টা গাছ বৃক্ষ রোপণ করতে হবে, তাহলে পরিবেশ ক্ষতি থেকে অনেকটা বাঁচবে, তাই না? তারপর ধরো কোথাও ড্যাম তৈরি হচ্ছে, কোথাও ব্রিজ তৈরি হচ্ছে, সেগুলো পরিকল্পনা মাফিক করতে হবে। কোথাও বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে, সেগুলো কিন্তু পরিকল্পনা মাফিক করতে হবে, তাহলে কি হবে? পরিবেশের ক্ষয়ক্ষতি হবে না। তো এই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তারপর দেখো এই যে পরিবেশ বান্ধব পরিবহন আমরা ব্যবহার করব। এই যে ধরো সাইকেলের ব্যবহার বেশি করব আমরা, যেগুলো বেশি ক্ষয়ক্ষতি করে, যেসব শক্তিগুলো যেরকম খনিজ তেল, কয়লা, এইগুলো ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করব, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এবং এর বিকল্প আরো অনেক জিনিস আমরা আবিষ্কারের কথা ভাববো। তবেই পরিবেশের উন্নতি সম্ভব হবে, এবং তার সঙ্গে সঙ্গে সভ্যতারও উন্নতি হবে, দেশেরও উন্নতি হবে, তাই না? এই যে একটা ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
ঠিক আছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি এটা সম্পর্কে তোমাদের 3 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, এটা ভালো করে পড়বে। এবার সাস্টেনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞাটা আমি একটু বলে দিই। স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো এমন এক ধরনের উন্নয়নের পদ্ধতি যার উদ্দেশ্যে বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতে মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। মানে একদিকে আমাদের বর্তমানের সভ্যতার উন্নতির কথা মাথায় রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের উন্নতির কথা মাথায় রাখতে হবে, এবং এই দুইয়ের পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষতি হবে না, পরিবেশের কথা মাথায় রাখতে হবে। তো এটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আশা করছি তোমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো এটা। এখন আমরা ভারতের পরিবেশ অবনমন সম্পর্কে কিছু আলোচনা করব। দেখো, ভারত হচ্ছে একটি দ্রুত উন্নয়নশীল দেশ। এখানে মানে দিন দিন বিভিন্ন প্রান্তে, ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের বিভিন্ন রাস্তা নির্মাণ হচ্ছে, নগরায়ন হচ্ছে, বিভিন্ন সম্পদ আহরণ করা হচ্ছে, তারপর বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে। কোথাও রাস্তা নির্মাণ হচ্ছে বললাম, কোথাও ড্যাম তৈরি হচ্ছে, তাই তো। কিন্তু এই যে উন্নয়ন হচ্ছে ভারতে, উন্নয়নের সাথে সাথে পরিবেশের অবনমনও খুব বেশি হচ্ছে এবং বিপর্যয়ও ঘটছে, তাই তো। দেখো, বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী ভারতে পরিবেশ অবনমনের জন্য $80 মিলিয়ন ক্ষতি হয়। তো সেটা যদি ভারতে মুদ্রায় আমরা হিসাব করি, তাহলে দেখো সেটা 4,80,000 কোটি টাকা হবে। 4,80,000 কোটি টাকা ক্ষতি হয় ভারতে। কি জন্য? পরিবেশ দূষণের জন্য। দেখো, পরিবেশ অবনমন বিষয়ে একটা সার্ভে করে দেখা গেছে যে ভারতে সেই 132টি দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 126তম, এবং সেখানে এটাও জানা যায় যে ভারতের দূষণের পরিমাণ হচ্ছে খুব বেশি, বায়ু দূষণের পরিমাণ অনেক বেশি, যেহেতু ভারতে কলকারখানা, যানবাহনের অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এবং দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী G20 দেশগুলির সবচেয়ে ক্ষতিকারক দূষিত যে শহর, তার 20টির মধ্যে 13টি দূষিত শহর ভারতেই অবস্থিত, যেমন কলকাতা, তারপর মুম্বাই, দিল্লি, এগুলো দূষণে ভর্তি। তো এইরকম 13টি শহর ভারতে অবস্থিত। আর ভারতে এই যে দূষণের ফলে অরণ্য এবং কৃষিভূমির অবনমন দীর্ঘদিন ধরে হয়েই চলেছে, সম্পদের অপব্যবহার হচ্ছে, জনসাধারণের স্বাস্থ্যের অবনমন হচ্ছে, দীর্ঘদিন মানে নিত্য নতুন রোগ হচ্ছে, মানুষের স্বাস্থ্যের অবনমন ঘটছে, অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে, মানুষের দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, তাই তো। এই যে দেখো, আমফান ঝড় হলো, আমফান ঝড়ের ফলে বর্তমানে ওই পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার জীববৈচিত্র্য অনেকটা নষ্ট হয়ে গেছে, তাই তো। বর্তমানে আমরা পরিবেশ অবনমনের দুটি উদাহরণ আমরা জানবো। দেখো, আমরা জানি যে গঙ্গা এবং হরিয়ানা অঞ্চলে যে গম বলয়, সেখানে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকেরা অনেক বেশি পরিমাণে কীটনাশক পদার্থ, রাসায়নিক সার এসব ব্যবহার করতে থাকে, তাই না। তো তার ফলে কি হয়, বর্তমানে সেখানকার জীবজগৎ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার মাটির লবণতা অনেক বেড়ে গেছে, এবং উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে তাৎপর্যপূর্ণ জিনগত ত্রুটি ত্বরান্বিত হয়েছে দেখা গেছে। তো দেখো, সবুজ বিপ্লবের ফলে ওই যে গঙ্গা হরিয়ানা গম বলয়ে বিশেষ ক্ষতি হয়েছে, সেখানকার পরিবেশের অবনমন ঘটেছে, এটা হচ্ছে একটা উদাহরণ। তারপর দেখো, পূর্ব কলকাতার যে জলাভূমি ছিল, সেই জলাভূমিকে ভরাট করে সেখানে বহুতল বাড়ি নির্মাণ করা হয়েছে, এবং তার ফলে কি হচ্ছে, সেখানকার মাটিতে জলে মানে সেখানকার ঘর বাড়িগুলোর যে আবর্জনা, দূষিত পদার্থ, সেখানকার জঞ্জালগুলো যেখানে ফেলা হচ্ছে, সেখানে অনেক মৃত্তিকা দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, সেখানকার জল দূষিত হচ্ছে, সেখানকার যে বাস্তুতন্ত্রের ভারসাম্যটা সেটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কলকাতায় তো অনেক দূষণ, তোমরা তো জানোই, সেখানে নোংরা আবর্জনার পরিমাণ অনেক বেশি। তো যাই হোক, এটা হচ্ছে সাম্প্রতিক পরিবেশ অবনমনের দুটি উদাহরণ, তোমরা এটাও ভালো করে পড়বে। এখন আমরা পরিবেশ নিয়ে ভারতে কিছু আন্দোলন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথমে আমরা লিখেছি চিপকো আন্দোলন।
চিপকো আন্দোলনটি ভারতে প্রথম হয় মেজিরিলি বলে একটা গ্রামে 1730 সালে। 1730 সালে মেজিরিলি গ্রামে সেখানে বিষ্ণুই প্রজাতির মানুষেরা আন্দোলন করেছিল, এই চিপকো আন্দোলন করেছিল। সেই সময় মেওয়ারের রাজা অভয় সিং ওই মেজিরিলি গ্রামে গাছপালা কেটে, সবুজকে কেটে সেখানে রাজপ্রাসাদ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। তখন সেই গ্রামে 363 জন বিষ্ণুই প্রজাতির মানুষেরা সেই গাছকে জড়িয়ে ধরে আন্দোলন করতে থাকে গাছ কাটার বিরুদ্ধে। কিন্তু সেই রাজার বাহিনীর কাছে সেই গ্রামের মানুষেরা কিন্তু পরাজিত হয়। পরবর্তীকালে 1973 সালে সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে, সুন্দরলাল হচ্ছেন একজন পরিবেশবিদ, তো তার নেতৃত্বে চিপকো আন্দোলন হয়। কোথায় হয়? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে 1973 সালে সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে। সেই সময়ে সেই উত্তরাখণ্ডের সরকার ওই গাড়োয়াল অঞ্চলের বনভূমি কাটতে আসে, কিন্তু সেই গাড়োয়াল অঞ্চলের বনভূমির ওপর ওই অঞ্চলের অধিবাসীদের অধিকার বেশি, তাই না? তো যখন সেখানকার কাঠুরেরা গাছ কাটতে আসে তখন ওখানকার মানুষেরা কি করে, গাছগুলোকে জড়িয়ে ধরে বলতে থাকে যে এই গাছ কাটার আগে আমাদেরকে কাটতে হবে। গাছগুলোকে জড়িয়ে ধরে গাছ কিছুতেই কাটতে দেয় না তারা। তাদের ওই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল গাছগুলোকে রক্ষা করা। তো তারা সেই আন্দোলনে জিতে যায়। সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে এই যে চিপকো আন্দোলন হয় সেই আন্দোলনে তারা জিতে যায়। তো চিপকো কথার অর্থ হচ্ছে চিপক যাও, মানে জড়িয়ে ধরো। তো তারা যেহেতু জড়িয়ে ধরেছিল, গাছকে চিপকে ধরেছিল, সেজন্য এই আন্দোলনের নাম হয় চিপকো আন্দোলন। ঠিক আছে, দেখবে আমরা এই চিপকো আন্দোলন সম্পর্কে জুঁই ফুলের রুমাল বলে একটা গল্প পড়েছি, ক্লাস 3-তে মনে হয় বা 4-এ জুঁই ফুলের রুমাল পড়েছি, যেখানে একজন বাচ্চা মেয়ে আছে যে কিনা স্কুলে যায় এবং স্কুল থেকে আসার পথে এখানে সেখানে বাড়ির উঠোনে প্রাঙ্গণে রাস্তা ধারে গাছ লাগিয়ে বেড়ায় এবং সে গাছগাছালিদের এবং পশু পাখিদের খুবই ভালোবাসে, তাই তো। আর সেই সময়ে মল্লিক বাবুদের যে বড় বাগান, সেখানে গাছ কেটে গাছ কাটার জন্য পুলিশের অনেক লোক আসে গাছ কাটতে। আবার সেখানকার ওই বাচ্চা মেয়েটার নাম হচ্ছে তুলি তখন ওখানকার যে গাছপালায় যারা বসবাস করে পাখিদের বলে যে গাছ কাটতে লোক আসছে, তখন তারা ওই গাছগুলোকে জড়িয়ে ধরে থাকে এবং কিছুতে গাছ কাটতে দেয় না। তখন মল্লিকবাবুর বড় ছেলে পুলিশদের ফোন করে ডাকে, কিন্তু পুলিশও শেষে কিন্তু ওদের পক্ষেই হয়। যাই হোক, পরবর্তীকালে ওই গাছগুলো কিন্তু কাটা হয় না, এরকম একটা গল্প আছে, তোমরা জানো মনে হয়। তো এই হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন তোমাদের 2 নম্বর টিকা বা 3 নম্বর টিকা আসতে পারে, এটা ভালো করে পড়বে। কার নেতৃত্বে হয়? সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে 1973 সালে হয় উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে, এগুলো মনে রাখবে। এরপর আরেকটা আন্দোলন, পরিবেশ আন্দোলনের কথা আমরা জানবো, সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। আমরা জানি যে ভারতের পশ্চিম দিকের একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে, বা পশ্চিম ভারতের প্রধান নদী হচ্ছে নর্মদা নদী, এবং নর্মদা নদীতে বর্তমানে কিন্তু দূষণের পরিমাণ অনেক বেশি। এই যে দেখো, কলকারখানার নোংরা জল, হাসপাতালের নোংরা জল, তারপরে কেউ মারা গেলে সেটাকে পুড়িয়ে সে মৃতদেহটাকে সে ছাই টাই এগুলো সবই নদী জলে ভাসিয়ে দেওয়া হয়, তাই তো। তার ফলে নদীর জলটা অনেক দূষিত হয়। তো দেখো, যাই হোক, ওটা নদীর কথা আমরা পরে জানবো, এটা আমরা আগে বলি নর্মদা বাঁচাও আন্দোলনটা। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান ছিলেন মেধা পাটকর এবং বাবা আমতে। এটা হয় 1985 সালে। সেই সময় নর্মদা বাঁচাও আন্দোলনের সময় কি হয়, ওই অঞ্চলে গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র অঞ্চলে একটা বড় বাঁধ নির্মাণ বা ড্যাম নির্মাণের প্রকল্প নেওয়া হয়, এবং সেই সময় পরিবেশবিদ মেধা পাটকর এবং বাবা আমতে এবং ওখানকার কৃষকেরা এবং যারা পরিবেশ ভালোবাসে, পরিবেশ রক্ষণাবেক্ষণ করেন, তারা কিন্তু বুঝতে পারলেন যে এই বাঁধটা নির্মাণের ফলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। এই বাঁধ নির্মাণের ফলে সেখানকার জীববৈচিত্র্য নষ্ট হবে, মৃত্তিকা দূষণ হবে, এরকম আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তার ফলে তারা ওই ড্যাম নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করে। তো এই আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত, যেটি হয় 1985 সালে। তো এই আন্দোলনটা তোমরা মনে রাখবে, নর্মদা বাঁচাও আন্দোলন, এটা তোমাদের 2 নম্বর আসতে পারে। এবার আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান সম্পর্কে জানবো।
সেই সময় 1986 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে এই গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটা কর্মসূচি নেওয়া হয় গঙ্গার দূষণ রোধ করার জন্য। গঙ্গাকে দেখো, গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী এবং গঙ্গা ভারতের মা নামেও পরিচিত। গঙ্গাকে অনেকে মা বলেও ডাকে। মা এই জন্যই বলা হয় যেহেতু গঙ্গার জলের জন্য ভারতের কৃষিকাজ অনেক উন্নত হয় এবং ওই কৃষিকাজের ফলে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে, তাই তো সেজন্য গঙ্গাকে মা বলা হয়। আর গঙ্গার জলকে অনেক পবিত্র মনে করা হয়। কিন্তু বর্তমানে এই গঙ্গাতে দূষণ এতটাই বেড়ে গেছে যে সেই গঙ্গার জল আর পরিষ্কার পবিত্র নেই। সেই গঙ্গার জল দূষিত হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। আর এই গঙ্গাকে দূষণমুক্ত করার জন্যই তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গঙ্গা অ্যাকশন প্ল্যান এই নীতি গ্রহণ করেন বা প্রচলন করেন। এবং এই গঙ্গা অ্যাকশন প্ল্যানে অনেক নীতি নেওয়া হয়, অনেক পরিকল্পনা নেওয়া হয়, যেখানে বলা হয় যে গঙ্গাতে কোনো জল এসে যদি মেশে তার আগে সেই জলটাকে শুদ্ধ করতে হবে। যদি ধরে নাও কোনো জায়গা থেকে বা নর্দমার জল এসে গঙ্গায় মিশছে, তাহলে সেই জলটাকে আগে পরিশুদ্ধ করতে হবে, তারপরে গঙ্গাকে ফেলতে হবে। এবং সেই সময় গঙ্গার জলে অনেক ওই মৃত মানুষের দেহ, ছাই, তারপর হাঁড়ি কলসি, অনেক ফুল, এইসব, তারপর ওই যে প্রতিমা ভাসান দেওয়া হয়, তো তার ফলে গঙ্গার জলটা অনেক দূষিত হয়ে যায়। তো এই গঙ্গা অ্যাকশন প্ল্যানে এরকম একটা নীতি নেওয়া হয় যেখানে বলা হয় যে এই মৃত দেহ বা পোড়া দেহ, ছাই, এসব গঙ্গার জলে ফেলা চলবে না। এবং গঙ্গার আশেপাশের যে বনভূমি, সেই বনভূমি রক্ষার কথা বলা হয়। গঙ্গার আশেপাশে যে মাটি, সেই মাটিকে মানে সেই গঙ্গার আশেপাশে যে পরিবেশ, সেই পরিবেশ রক্ষণাবেক্ষণের কথা এখানে বলা হয়। এবং এখানে যে কলকারখানা নির্মাণ হচ্ছে, সেই কলকারখানার জল যাতে গঙ্গায় না পড়ে সেদিকেও নজর দেওয়া হয়। ঠিক আছে, তো এই হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান। এখানে আরো কিছু নীতি নেওয়া হয়েছে, যেমন দেখো গঙ্গার আশেপাশে মাটি যাতে দূষিত না হয়, এরকম আরো কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। তো এইটা তোমরা ভালো করে পড়বে। তো পরিবেশ আন্দোলনে আমরা এই 3টে আন্দোলন মূলত জানলাম, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটা তোমরা ভালো করে পড়বে। এবার দেখো পরিবেশ অবনমন নিয়ন্ত্রণে আমাদের কি কি দায়িত্ব আছে সেগুলো একটু বলবো। দেখো, আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজের কথা আমাদের ভাবতে হবে, সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, তার সঙ্গে সঙ্গে এই পরিবেশের কথা আমাদেরকে ভাবতে হবে, তাই তো। পরিবেশ যাতে দূষিত না হয়, পরিবেশ অবনমন যাতে না হয়, সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো পরিবেশ অবনমন বা পরিবেশের কথা মাথায় রেখে আমাদেরকে কি কি করা উচিত সেগুলো আমরা একটু জানবো। দেখো, প্রথমত আমাদের